আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মোহাম্মদ রাজীব খান। আজকে আমি আপনাদের সাথে টাইম ব্লক মানির 4 নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে 11 নম্বর অঙ্কে বলা হয়েছে মিস্টার রনি বোরোজ টাকা 12 লক্ষ ফ্রম এ ব্যাংক ফর 8 ইয়ার্স। হোয়াট ইজ দ্য ইচ ইনস্টলমেন্ট ইফ ইন্টারেস্ট রেট ইজ কত? 10% অ্যান্ড ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড। এ নাম্বারে বলা হয়েছে অ্যানুয়ালি, বি নাম্বারে বলা হয়েছে সেমি অ্যানুয়ালি, সি নাম্বারে বলা হয়েছে কোয়ার্টারলি এবং ডি নাম্বারে বলা হয়েছে মান্থলি। সব একটু লক্ষ্য করুন। এখানে মিস্টার রনি কি করছে? বোরোজ মানে ধার করা বা ঋণ নেওয়া। মিস্টার রনি বোরোজ টাকা 12 লক্ষ ফ্রম এ ব্যাংক, মানে একটা ব্যাংক থেকে মিস্টার রনি কি করছে? 12 লক্ষ টাকা ঋণ নিছে বা ধার নিছে ফর 8 ইয়ার্স, 8 বছরের জন্য। তার মানে যে কোনো জায়গা থেকে ঋণ নিক না কেন, ঋণ নিলে সেটা প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ যে কোনো জায়গা থেকে, সেটা ব্যাংক থেকে হতে পারে বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে হতে পারে। যে কোনো জায়গা থেকে ঋণ নিলে, আত্মীয় স্বজন যে কোনো জায়গা থেকে হোক, যে কোনো জায়গা থেকে ঋণ নিলেই সেটা প্রেজেন্ট ভ্যালু। আর তাহলে আমরা বলতে পারি যে এটা অবশ্যই আমাদের প্রেজেন্ট ভ্যালু মান দেওয়া আছে 12 লক্ষ টাকা, তাই না? কারণ ঋণ তো আমরা এখন নিছি, ঋণ কিন্তু আমরা এখন নিছি। কারণ ঋণ নেওয়ার পরে আমরা কি করবো? পরবর্তীতে ওই ঋণের টাকা কিস্তিতে পরিশোধ করবো। যেহেতু আমরা ঋণ নিছি, আর ঋণ নিলেই প্রেজেন্ট ভ্যালু। আমি বারবার বলতেছি যে কোনো জায়গা থেকে ঋণ নিলেই প্রেজেন্ট ভ্যালু। আমরা ঋণ নিয়ে কি করবো সেটা পরের কথা, ঋণ নিলেই প্রেজেন্ট ভ্যালু। তার মানে আমরা ঋণ নিছি, এখানে বোরোজ অর্থ ঋণ নেওয়া বা ধার করা। অনেক সময় এই বোরোজের জায়গায় লেখা থাকতে পারে টেকিং এ লোন বা টেক এ লোন, এগুলো লেখা থাকতে পারে। ঋণ নিলেই প্রেজেন্ট ভ্যালুর মান, ঠিক আছে? এটা ধরতে হবে আমাদের। আর এখানে আমাদের আর এর মান দেওয়া আছে 10%। 10% বলতে বোঝানো হয় 0.10। আর এখানে এন এর মান দেওয়া আছে আমাদের কয় বছর জন্য নিচ্ছি? 8 ইয়ার্স, 8 বছরের জন্য নিচ্ছি, তাই না? আর এই নাম্বার কিন্তু আমাদের অ্যানুয়ালি বলা ছিল, আর অ্যানুয়ালি বলা থাকলে কিন্তু আমাদের এম এর ব্যবহার এখানে আসবে না, অর্থাৎ আর কে ভাগ আর এন কে গুণ করার কোনো প্রশ্ন ওঠে না। কারণ বছরে যদি একবার চক্রবৃদ্ধি করা হয় তাহলে এখানে কিন্তু আমাদের এম এর মানটা আসবে না। বছরে একাধিকবার চক্রবৃদ্ধি করা হলে সেক্ষেত্রে আমাদের এম এর মানটা ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমাদের এই আর এর মানকে ভাগ করতে হবে এম এর মান দ্বারা, আর এম এর মান দ্বারা এন কে গুণ করতে হবে, ঠিক আছে? যেহেতু আমাদের এই নাম্বার ছিল অ্যানুয়ালি, অ্যানুয়ালি বলতে বোঝানো হয় বছরে একবার চক্রবৃদ্ধি করা, আর বছরে একবার চক্রবৃদ্ধি করলে এম এর মান 1 হয়, আর 1 কে যে কোনো সঙ্গে গুণ বা ভাগ করলে ওই সংখ্যাটাই হয়। এই জন্য আমাদের এখানে এম এর মানটা ব্যবহার করার দরকার নাই। আর এখানে আমাদের এখন প্রশ্ন হলো যে আমরা প্রেজেন্ট ভ্যালু তো পাইলাম, কারণ আমরা জানি যে কোনো জায়গাতে ঋণ নিলে সেটা প্রেজেন্ট ভ্যালু মান হয়। এখন দেখতে হবে যে এই প্রেজেন্ট ভ্যালুর সূত্রটা আমাদের কিস্তির হবে না এককালীন হবে। কারণ প্রেজেন্ট ভ্যালুর সূত্র কিন্তু আমাদের কিস্তিও আছে, এককালীন অঙ্ক আছে। এখন এখানে বলা আছে যে হোয়াট ইজ দ্য ইজ ইনস্টলমেন্ট, প্রতি কিস্তি পরিমাণ কত? এখানে বলে দিচ্ছে যে ইজ ইনস্টলমেন্ট। ইজ ইনস্টলমেন্ট বলতে বোঝানো হয় প্রতি কিস্তি পরিমাণ। ইনস্টলমেন্টের বাংলা হলো কিস্তি। তার মানে আমাদের এখানে নির্দ্বিধায় এর মান বের করতে বলছে, ঠিক আছে? অর্থাৎ আমরা জানি ইনস্টলমেন্ট এর বাংলা অর্থ হলো কিস্তি, যাকে সংক্ষেপে এ দ্বারা প্রকাশ করা হয়। আর আমরা জানি, আমরা প্রথম ক্লাসে আলোচনা করছিলাম যে কিস্তির অঙ্কের ক্ষেত্রে যার মান দেওয়া থাকবে তার সূত্র ব্যবহার করতে হবে। যেহেতু এই অঙ্কের মধ্যে পিবির মান দেওয়া আছে, এই জন্য অবশ্যই আমাদের পিবির মান ব্যবহার করতে হবে। অর্থাৎ পিবি সূত্র ব্যবহার করে আমাদের এর মান বের করতে হবে। তাহলে পিবি সূত্র হবে আমাদের পিবি সমান এ সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস আর পাওয়ার মাইনাস এন সেকেন্ড ব্র্যাকেট নিচে হলো আর। এটা কিন্তু আমাদের প্রেজেন্ট ভ্যালুর কিস্তির সূত্র। তাহলে এই সূত্রের মধ্যে আমাদের এখানে যা যা যে মান দেওয়া আছে সেই মানগুলো আমরা এখানে বসাবো, ঠিক আছে? তাহলে এখানে 12 লক্ষ বসাবো, পিবির ঘরে দেওয়া আছে 12 লক্ষ টাকা, আর এই মান কিন্তু আমাদের দেওয়া নাই, এটা আমাদের বের করতে হবে। তারপরে 1 মাইনাস 1 প্লাস আর এর মান আছে আমাদের 0.10, আর এন এর মান দেওয়া আছে -8, মানে এন এর মান, ঠিক আছে? আর এখানে 0.10। এখন আমাদের এই সম্পূর্ণ ক্যালকুলেশনটা করতে হবে। 12 লক্ষ টাকা, ঠিক আছে? তারপরে এ দিয়ে ব্র্যাকেট দিব, তারপর এই সম্পূর্ণ মানটা আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে করতে হবে। আমরা গত ক্লাসে কিন্তু সায়েন্টিফিক ব্যবহার কিভাবে করতে হয়, মানে এই মানটা কিভাবে বের করতে হয় সেটা কিন্তু দেখাছিলাম, ঠিক আছে? আজকে আমি তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। সবাই লক্ষ্য করো, আমার হাতে যে সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে, এখানে প্রথমে এখানে যেভাবে আছে আমরা সেভাবে উঠাবো। প্রথমে আমাদের কি আছে 1, তারপরে কি মাইনাস, তারপরে ব্র্যাকেট, তারপরে 1 প্লাস 0.10, তারপরে ব্র্যাকেট দিব, তারপর পাওয়ার দেওয়া আছে কত? -8 দেওয়া আছে, তাই না? তারপরে এই যে এই মানটা, এখানে যে মানটা বের হয়েছে এই মানটা কিন্তু এই যে এতটুকু। এখন আমাদের কি করতে হবে? এই মানকে এই 0.10 দ্বারা ভাগ করতে হবে, তাই না?
এখন আমাদের কি করতে হবে যে ভাগ, তাহলে 0.10 আমি যে ভাগ করলাম এই মানটা বের হবে। এখন আমাদের এই সম্পূর্ণ মানটা এখানে লিখতে হবে। এখানে এই সম্পূর্ণ মানটা কিন্তু আমাদের এই মান, ঠিক আছে, ভাগ করার পরে তাহলে এখানে 5.334926,198 এটা কিন্তু আমাদের এই সম্পূর্ণ মান এটা। এখন আমাদের যেহেতু আমরা এর মান বের করব আর এর সাথে কিন্তু গুণাকার আছে, এই জন্য এই মানটা এখানে এসে ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের এই সমান সমান উপরে কত 12 লক্ষ টাকা, এই 12 লক্ষ টাকাকে এই 5.334926,198 এটাতে তাদের ভাগ করব। অনেকে দশমিক ঘরে 4 ঘর বা 3 ঘর নিয়ে করে, তাদের সমস্যা নাই, তবে সায়েন্টিফিক ক্যালকুলেটর যতটুকু মান আসবে সম্পূর্ণ মান লিখে অঙ্ক করলে আমাদের মানটা কিন্তু অ্যাকুরেট আসবে, ঠিক আছে। এখন আমাদের এই 12 লক্ষ টাকাকে এটাতে ভাগ দিব। তাহলে প্রথমে আমরা 12 লক্ষ টাকা নামাবো, এই 12 লক্ষ টাকাকে ভাগ যাচ্ছে, এখানে মান দেওয়া আছে, এখানে অ্যান্সার চাপ দিলে আমাদের এই মানটা এখানে চলে যাবে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি এর মান বের হবে আমাদের 2,24,933 টাকা। অর্থাৎ আমি যদি ব্যাংক থেকে এই 12 লক্ষ টাকা ঋণ নেই এবং ব্যাংক যদি আমাকে 10% ইন্টারেস্ট ধার্য করে, তাহলে আগামী 8 বছর পর্যন্ত প্রতি বছর আমাকে এই 2,24,933 টাকা কি দিতে হবে, কিস্তি দিতে হবে। আমার এই 2,24,933 টাকা করে কিস্তি দিলে বছরে 8 টাকা, মানে 8 বছরে 8 বার কিস্তি দিলে আমাদের এই 12 লক্ষ টাকা পরিশোধ হয়ে যাবে। আশা করি আপনারা সবাই এই নাম্বারটা বুঝতে পেরেছেন, অর্থাৎ এটা কিভাবে করতে হয় সেটা বুঝতে পেরেছেন। এরপর আমাদের বি নাম্বার বলা হচ্ছে সেমি অ্যানুয়ালি। সেমি অ্যানুয়ালি বললে আমাদের কিন্তু এম এর মান কিন্তু এখানে এম এর মান এখানে 2 আসবে। সেমি অ্যানুয়ালি বলতে বোঝানো হয় বছরে 6 মাস পর বছরে 2 বার চক্রবৃদ্ধি করা। তাহলে এখানে এম মান 2 আসবে, তো এখানে আর কে আমার 2 দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা ভাগ করলে 0.05 আসবে, তাই না। আর এন এর মানকে যদি আমি 8 দিয়ে গুণ করি তাহলে 8 দিয়ে গুণ কত আসবে, 16 আসবে। এখন আমাদের এই 0.05, এই যে এখানে আমাদের 0.05 আর এখানে আমাদের 8 দিয়ে গুণ 16, অর্থাৎ আর এর মান আর এন এর মানটা আমরা কি করব, এখানে চেঞ্জ করে দিব শুধু। এবং বাকি ক্যালকুলেশন গুলো আগের মতো করে এখানে মান বসিয়ে ভাগ করে দিলে ক্যালকুলেশন করে দিলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে সেম, কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। আমি কিন্তু অঙ্কের সমাধানটা কিন্তু নিচে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিবে। এরপর আছে আমাদের সি নাম্বার বছর কোয়ার্টারলি। কোয়ার্টারলি বলতে বোঝানো হয় বছরে 4 বার, অর্থাৎ 3 মাস পর পর বছরে 4 বার। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের এম এর মানটা কিন্তু 4 আসবে, তাই না। তাহলে আমাদের কি করতে হবে, এই যে তোমার আর এর মানকে 4 দ্বারা ভাগ করতে হবে, আবার এন এর মানকে 4 দ্বারা গুণ করতে হবে। আমি আর এর মানকে 4 দ্বারা ভাগ করি, আমাদের কিন্তু 25 আসবে, 0.025। আর এর মানকে 4 দ্বারা গুণ করি, আমাদের কিন্তু 4 এর 32 আসবে, ঠিক আছে। এখন এখানে এই মানটা আমরা চেঞ্জ করে দিব, যে এখানে তাহলে 0.25 আর এখানে দিব আমাদের 32, ঠিক আছে, 32 দিব। আর এখানে কিন্তু আমাদের পয়েন্টটা চেঞ্জ করতে হবে। এখন এই সম্পূর্ণ ক্যালকুলেশন কিভাবে করতে হয় আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখাইছি। এখন এই সম্পূর্ণ মানটা এখানে বসিয়ে তারপর 12 লক্ষ টাকা কেটে ভাগ দিবা, ভাগ দিলে কিন্তু আমাদের এই কোয়ার্টারলি রেজাল্টটা বের হয়ে যাবে, মানে কোয়ার্টারলি কিস্তি পরিমাণটা বের হয়ে যাবে। এরপর বলা হয়েছে আমাদের মান্থলি। মান্থলি আমরা কিভাবে করবো, মান্থলি করলে আমাদের কিন্তু এম এর মানটা 12 আসবে, তাই না। আমরা কিন্তু এখানে এম এর মানটা কি দিব, 12 রাখবো। তাহলে আর এর মানকে 12 দিয়ে ভাগ করব, আর এন এর মানকে কিন্তু আমাদের 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে 12 দিয়ে ভাগ করে 12 দিয়ে গুণ করার পর যে মানটা আসবে সেই মানটা আমরা 100 এর মধ্যে বসিয়ে ক্যালকুলেশন করে দিলে কিন্তু অঙ্কটা শেষ হয়ে যাবে। আশা করি আপনারা সবাই এই সম্পূর্ণ অঙ্কটা কিভাবে করতে হয় সেটা বুঝতে পেরেছেন, ঠিক আছে। এরপর 12 নম্বর অঙ্কে বলা হয়েছে an individual borrows। এখানে কিন্তু বোরোস কথা লেখা আছে, বোরোস মানে ধার করা বা ঋণ নেওয়া। আমি বারবার বলতেছি যে কোনো অঙ্কের মধ্যে বোরোস বা টেকিং লোন বা টেকিং লোন এই সমস্ত ভাষা লেখা থাকলে যদি মনে হয় যে টাকা ধার নিছে, যে কোনো জায়গা থেকে ধার নিলে বা ঋণ নিলে সেটা প্রেজেন্ট শুধু ব্যবহার হবে, সেটা প্রেজেন্ট ভ্যালুর মান বের হবে, প্রেজেন্ট ভ্যালুর মান ধরতে হবে, ঠিক আছে। ঋণ নিলেই প্রেজেন্ট ভ্যালুর মান, পিবির মান। যে কোনো জায়গা থেকে ঋণ নিলেই সেটা হবে পিবির মান, সেটা কিস্তি হবে না একটা হবে পরের কথা। ঋণ নিলে সেটা প্রেজেন্ট ভ্যালু। আমি আবার বলতেছি যে কোনো জায়গা থেকে ঋণ নিলেই সেটা প্রেজেন্ট ভ্যালুর মান হবে, অর্থাৎ পিবি মান হবে। এখানে বলা হয়েছে যে an individual borrows, ধার নিল টাকা 11,500 from the bank to pay for the construction of a swimming pool and agree to repay the bank in 60 equal monthly installment, মানে 60 equal monthly installment, 60টার সমান কিস্তিতে কি করবে, টাকাটা পরিশোধ করবে। and 1.5% interest per month, প্রতি মাসে 1.5%। এখানে কিন্তু 12 দিয়ে গুণ বা ভাগ করার প্রয়োজন নাই, কারণ এখানে 12 দিয়ে ভাগ বা গুণ করে দিয়েছে।
মানে 60 ইকুয়াল ইনস্টলমেন্ট, কিন্তু 60 বছর না। যদি 8 ইয়ার্স মানে বছর যদি লাগা থাকে 8 ইয়ার্স 10 ইয়ার্স 12 ইয়ার্স এরকম যদি বছর লাগা থাকে সেক্ষেত্রে আমরা গুণ করব। কিন্তু এখানে বলতেছে 60টা সমান কিস্তিতে পরিশোধ করতে হবে। এই 60টা কিন্তু সরাসরি আমাদের এন এর মান, এখানে কিন্তু ভাগ বা গুণ কিছুই করতে হবে না। আর এখানে বলতেছে যে 1.5% ইন্টারেস্ট পার মান্থ, প্রতি মাসে 1.5%। তার মানে এখানে আর এর মানকে 12 দিয়ে ভাগ করে দেওয়া আছে, আমরা কিন্তু ভাগ করব না। যদি লেখা থাকে যে প্রতি বছরের সুদের পরিমাণ দেওয়া আছে সেক্ষেত্রে আমাদের ওই এম এর মান দ্বারা ভাগ করতে হবে। এখানে কিন্তু আমাদের এম এর মান 12 আসবে, কিন্তু এই 12 দিয়ে কোনো ভাগ বা গুণ কিছুই হবে না, কারণ এটা অলরেডি কিন্তু ভাগ বা গুণ করে দেওয়া আছে। 60টা সমান কিস্তি, এখানে কিন্তু 60 মানে 12 দিয়ে গুণ করা আছে এর মানকে। আর 1.5% পার মান্থ ইন্টারেস্ট, মানে প্রতি মাসে 1.5% ইন্টারেস্ট রেট, তার মানে এখানে 12 দিয়ে ভাগ করে দেওয়া আছে, এই জন্য দ্বিতীয়বার আর ভাগ বা গুণ কিছু করতে হবে না। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে ঋণ নিচে কত টাকা, 11,500 টাকা ঋণ নিচে, তাহলে এটা আমাদের অবশ্যই পিবির মান দেওয়া আছে। পিবি সমান সমান 11,500 টাকা। সবাই একটু মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। আর মান দেওয়া আছে আমাদের 1.1015। আমরা যদি 1.5 কে 100 দিয়ে ভাগ করি তাহলে সেটা দশমিকে রূপান্তর হয়ে যাবে। যে কোনো পার্সেন্টেজকে দশমিকে রূপান্তর করার জন্য তাকে 100 দিয়ে ভাগ করতে হবে। আমরা যদি 100 দিয়ে ভাগ করলেই এই 1.5% কে 100 দিয়ে ভাগ করলে আমাদের কিন্তু এটা দশমিকে রূপান্তর হয়ে যাবে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন, যে গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম। আর এর মান কিন্তু আমাদের সরাসরি এখান থেকে আছে 60, মানে 60টা সমান কিস্তি দেওয়া আছে, তাই না? এই জন্য এখানে ভাগ বা গুণ কিছুই করতে হবে না, সরাসরি এন এর মান এবং আর এর মান যেটা দেওয়া আছে সেটাই করতে হবে। এরপর আমাদের বলছে হাউ মাচ আর দ্য মান্থলি পেমেন্ট, মানে প্রতি কিস্তি পরিমাণ কত। তার মানে আমাদের এর মান বের করতে বলছে। আমরা জানি এ দ্বারা বোঝানো হয় অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট, কিস্তির পরিমাণ। তাকে সংক্ষেপে আমরা এ দ্বারা প্রকাশ করা হয়। এ দ্বারা বোঝানো হয় কিস্তির পরিমাণ, অর্থাৎ যে পরিমাণ টাকা আমরা পরিশোধ করবো প্রতি মাসে মাসে, সেটা হলো আমাদের এর মান। তাহলে এখানে আমাদের যেহেতু আমাদের এর মান বের করতে বলছে আর প্রেজেন্ট ভ্যালুর মান দেওয়া আছে, আমরা জানি কিস্তির অঙ্কের ক্ষেত্রে যে কোনো অঙ্কের মধ্যে আমরা এর মান বের করতে বললেই অথবা এর মান যদি দেওয়া থাকে তাহলে বুঝতে হবে কিস্তির অঙ্ক। আর কিস্তির অঙ্কের মধ্যে যার মান দেওয়া থাকবে তার সূত্র ব্যবহার হবে। আর এখানে কিন্তু পিবির মান দেওয়া আছে, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালুর মান দেওয়া আছে, এই জন্য আমাদের প্রেজেন্ট ভ্যালু সূত্রটাই ব্যবহার করতে হবে, তাই না? যেটা কিছু আগে আমি বলছি। এখানে আমাদের আমরা জানি উই নো দ্যাট, লিখবো সবাই পিবি সমান সমান সেকেন্ড ব্র্যাকেট এ 1 মাইনাস 1 প্লাস আর পাওয়ার মাইনাস এন, এখানে আর সেকেন্ড ব্র্যাকেট। আমরা কিন্তু প্রেজেন্ট ভ্যালু কিস্তি শুধু সবাই জানি, কিছুক্ষণ আগে আমরা কিন্তু এটা নিয়ে আলোচনা করছিলাম। এখন এখানে যে যে মান দেওয়া আছে এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিব। পিবির মান দেওয়া আছে কত টাকা, 11,500 টাকা। এই মান কিন্তু আমাদের এখানে বের করতে হবে। তাহলে 1 মাইনাস 1 প্লাস আর এর মান দেওয়া আছে আমাদের এখানে 0.015, আর এন এর মান দেওয়া আছে আমাদের এখানে 60, তাই না? আর এখানে 1.015। এখন আমাদের কি করতে হবে, এই সম্পূর্ণ ক্যালকুলেশন করতে হবে। 11,500 যে ব্যবস্থা সেভাবে থাকবে, তাহলে এ দিয়ে ব্র্যাকেট দিব। আমরা এই সম্পূর্ণ মানটা কিভাবে বের করতে হয় সেটা কিন্তু কিছুক্ষণ আগে এই ক্যালকুলেটর মেশিনে দেখাছিলাম। আমি আবার দেখাচ্ছি, এখানে যেভাবে আছে সেভাবেই উঠাবা, ঠিক আছে? কোনো পরিবর্তন করবো না। তাহলে প্রথমে আমাদের কি 1 আছে, তারপরে মাইনাস, তারপরে ব্র্যাকেট 1.015, তারপরে ব্র্যাকেট, তারপর পাওয়ার দেওয়া আছে কত আমাদের -60 দেওয়া আছে, তাই না? এই যে 60। তারপরে সমাধান করলে এই মানটা হলো আমাদের এই উপরের যতটুকু মান দেওয়া আছে এই মানের মানে এই ক্যালকুলেশনের মান হলো আমাদের এইটা, ঠিক আছে? এখন আমাদের কি করতে হবে, এটাতে ভাগ করতে হবে। তাহলে আমাদের ভাগ করব 0.015, এটাতে ভাগ করব। ভাগ করলে আমাদের এই মানটা বের হয়ে যাবে। তাহলে আমাদের এখানে লিখতে পারি যে 39.026,889, তাই না? তার মানে এটা কিন্তু আমাদের এই সম্পূর্ণ ক্যালকুলেশন মান কিন্তু এটা। এখন আমাদের কি করতে হবে, আমরা যেহেতু এর মান বের করব, তাহলে 11,500 টাকাকে এই সম্পূর্ণ মান দিয়ে ভাগ দিবা, মানে 39.026,889 এই মানের জন্য ভাগ করি, তাহলে আমাদের মান আসবে 11,500 ভাগ করলে আমাদের আসবে এই সমান সমান 292 টাকা, 92.02 টাকা। 02 দরকার নাই, 10 পর দরকার নাই, ঠিক আছে? 292 টাকা আসবে। তার মানে প্রতি কিস্তির পরিমাণ 292 টাকা করে আসবে। অর্থাৎ আমি যদি ব্যাংক থেকে 11,500 টাকা ঋণ নিই, তাহলে ব্যাংক যদি আমাকে বলে আপনাকে 60টা কিস্তিতে পরিশোধ করতে হবে, তাহলে প্রতি কিস্তিতে প্রতি মাসে মাসে আমরা প্রতি মাসে কিস্তি দিব, মান্থলি ইনস্টলমেন্ট আছে এই অঙ্কের মধ্যে। প্রতি মাসে আমাকে 292 টাকা করে পরিশোধ করতে হবে, যাতে করে আমাদের এই 11,500 টাকা কি হয়ে যায়, পরিশোধ হয়ে যায়, ঠিক আছে? সোজা সহ। তারপর আমাদের এখানে কি বলছে লাস্টে দেখো তো সবাই,
বলছে যে হাউ মাচ ইন্টারেস্ট উইল বি পেড, মানে কতটুকু ইন্টারেস্ট দিতে হবে, মানে সুদের পরিমাণটা কত আসবে সাহেব বলছে। তাহলে আমাদের যেহেতু প্রতি কিস্তিতে দিব কত টাকা করে, 292 টাকা করে প্রতি কিস্তিতে, একটা কিস্তির পরিমাণ হলো 292 টাকা। তাহলে এইভাবে আমরা কটা কিস্তি দিচ্ছি, 60টা কিস্তি দিচ্ছি, তাই না? তাহলে টোটাল পেমেন্ট, তাহলে লিখতে হবে আমরা টোটাল পেমেন্ট লিখতে হবে, টোটাল পেমেন্ট মানে টোটাল প্রসেস করছি ইন্টারেস্ট সহ। তাহলে আমাদের কি লিখতে হবে, 292 টাকাকে আমি যদি 60 দিয়ে গুণ করি তাহলে আমাদের টোটাল পেমেন্টের পরিমাণটা বের হবে, 292 গুণ হলো 60, তাহলে বের হবে 17,520 টাকা আসবে, তাই না? আমি যদি এই সম্পূর্ণ গুণ করি, একটা কিস্তিতে দিচ্ছি কত, 292 টাকা একটা কিস্তিতে। তাহলে এইভাবে আমরা কটা কিস্তি দিচ্ছি, 60টা কিস্তি দিচ্ছি, তাই না? তাহলে একটা কিস্তি যদি 292 টাকা হয় তাহলে 60টা কিস্তির পরিমাণ কত হবে, তাহলে দুটো গুণ করে দিলে আমাদের কিন্তু মোট টাকা বের হবে 17,520 টাকা। কিন্তু আমি ঋণ নিয়েছিলাম কত, 11,500 টাকা। তাহলে কত বেশি দেওয়া হয়েছে না? তাহলে সো অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট কত হবে, এই 17,520 টাকা থেকে যদি আমি 11,500 বাদ দিই তাহলে আমাদের বের হবে 6,020 টাকা। তার মানে এই 6,020 টাকা ব্যাংকে আমাকে অতিরিক্ত দিতে হয়েছে। এই অতিরিক্ত টাকার পরিমাণ কিন্তু ইন্টারেস্টের পরিমাণ। আশা করি আপনারা সবাই এটা বুঝতে পারছেন। এখানে হলো যে আমাদের কিস্তির পরিমাণটা বের করতে বলছে এবং কতটুকু ইন্টারেস্ট দেওয়া হয়েছে সেটাও আমাদের বের করতে বলছে, ঠিক আছে? তাহলে প্রথমত কি করতে হবে, আগের মতো করে আমরা ইন্টারেস্ট বের করবো, মানে এই কিস্তির পরিমাণটা বের করবো 292 টাকার কিস্তির পরিমাণ। তাহলে এই কিস্তির টাকাকে আমরা মোট কিস্তি দিচ্ছি কত, 60টা কিস্তি দিচ্ছি, তাই না? তাহলে একটা কিস্তির পরিমাণ যদি 292 টাকা হয় তাহলে 60টা কিস্তির পরিমাণ হবে মোট 17,520 টাকা। তাহলে আমরা ঋণ নিচ্ছি কত, 11,500 টাকা। এই 11,500 টাকার পরিবর্তে ব্যাংকে আমাদের দিতে হয়েছে 17,520 টাকা দিতে হয়েছে। তাহলে ব্যাংক আমার কাছ থেকে কত টাকা বেশি নিল, তাহলে এই 17,520 টাকা থেকে যদি এই 11,505 টাকা বাদ দেই তাহলে বাকি যে 6,020 টাকা সেটা কিন্তু অতিরিক্ত টাকা, এটা কিন্তু আমাদের ইন্টারেস্ট। আশা করি আপনারা সবাই এই 12 নম্বর অঙ্কটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আচ্ছা 13 নম্বর অঙ্কে কি বলছে সবাই লক্ষ্য করি। 13 নম্বর অঙ্কে বলা হয়েছে যে এ ম্যান, একজন ভদ্রলোক, বোরোজ মানে ধার করা, এখানে কিন্তু ধার কথা লেখা আছে, টাকা 80,000 at 10% and promise to pay off the loan 15 annual payment at the beginning of each year. What is the annual payment? মনোযোগ সহকারে লক্ষ্য করবেন, এখানে হচ্ছে বাৎসরিক কিস্তির পরিমাণ কত, এর বাৎসরিক কিস্তির পরিমাণ বের করতে বলছে। আর এখানে কিন্তু আমাদের এম এর মানটা আসবে না, মানে এম এর মান যে আমরা বের করি কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, মান্থলি, এগুলো কিন্তু এখানে আসবে না, মানে এখানে ভাগ বা গুণের কোনো প্রশ্নই ওঠে না, ঠিক আছে? অঙ্কে যে পার্সেন্ট এবং অঙ্ক যে বছর দেওয়া আছে সেটা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। তাহলে এ ম্যান বোরোস, যেহেতু ধার করছে বা ঋণ নিছে 80,000 টাকা, কোথা থেকে ঋণ নিছে সেটা আমার দেখার বিষয় না, মূল কথা হলো আমাদের ঋণ নিছে কিনা। ঋণ নিলে সেটা প্রেজেন্ট ভ্যালু, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, কারণ এই ধরনের অঙ্ক কিন্তু প্রায় পরীক্ষার মধ্যে আসে, ঠিক আছে? অর্থাৎ ব্যাংক থেকে ঋণ নিলাম বা যে কোনো জায়গা থেকে ঋণ নিলাম, এর বিপরীতে আমাদের কিস্তি পরিমাণটা বের করতে হবে। প্রায় 70% অঙ্কগুলো কিন্তু এখান থেকে আসে, মানে ঋণ নিলে সেখান থেকে আমাদের কি করতে হবে, পরিশোধ করতে হবে। এই জন্য আমাদের এই ধরনের অঙ্কগুলো খুবই মনোযোগ সহকারে বুঝতে হবে, ঠিক আছে? আর তোমাদের এই টাইম ভ্যালু মানি অধ্যায়ের সাথে তোমাদের বিজনেস ম্যাথের একটা অধ্যায় মিল আছে, সেটা হলো ম্যাথমেটিক্স অফ ফিনান্স, একই অধ্যায়, ওটা বাংলা এটা ইংলিশে। সুতরাং আমরা যদি এই অধ্যায়টা ভালোভাবে বুঝতে পারি তাহলে ওই ম্যাথমেটিক্স অফ ফিনান্স অর্থাৎ বিজনেস ম্যাথের ওই অধ্যায়টা ভালোভাবে বুঝতে পারবো, ঠিক আছে? তাহলে এখানে আমরা নিজেদের বলতে পারি যে এখানে আমাদের প্রেজেন্ট ভ্যালু মান দেওয়া আছে 80,000 টাকা, এই যে প্রেজেন্ট ভ্যালু মান দেওয়া আছে 80,000 টাকা, অর্থাৎ যে পরিমাণ টাকা আমি ঋণ নিব সেটা কিন্তু প্রেজেন্ট ভ্যালু। আর ইন্টারেস্ট দেওয়া আছে আমাদের 10%, তাই না? তাহলে 10% যদি তুমি 100 দিয়ে ভাগ করি তাহলে দশমিকে রূপান্তর হয়ে যাবে 0.10। এবার আমাদের কয়টা কিস্তি দিচ্ছে, 60টা কিস্তি দিচ্ছে, তাহলে এর মান হবে আমাদের 60 হবে। আর লাস্টে বলছে হোয়াট ইজ দ্য অ্যানুয়াল পেমেন্ট, মানে বার্ষিক কিস্তির পরিমাণ কত, অ্যানুয়াল পেমেন্ট বা অ্যানুয়াল ইনস্টলমেন্ট, এগুলো কিন্তু একই কথা। তার মানে আমাদের এর মান বের করতে বলছে, কিস্তির পরিমাণ বের করতে বলছে, যেহেতু আমাদের এর মান বের করতে বলছে তার মানে এটা বুঝতে হবে আমাদের অবশ্যই এটা কিস্তির অঙ্ক, আর কিস্তির অঙ্কের মধ্যে যার মান দেওয়া থাকবে তার সূত্র ব্যবহার করতে হবে। আমি কিন্তু বারবার বলতেছি, যদি প্রেজেন্ট ভ্যালুর মান দেওয়া থাকে তাহলে প্রেজেন্ট ভ্যালু সূত্র ব্যবহার করব, আর যদি ফিউচার ভ্যালুর মান দেওয়া থাকে তাহলে ফিউচার ভ্যালু সূত্র ব্যবহার করতে হবে কিস্তির ক্ষেত্রে। তাহলে এখানে আমাদের সেম, এখানে পিবির যে সূত্র ছিল কিস্তি সূত্র, পিবি সূত্র 1 মাইনাস 1 প্লাস আর পাওয়ার মাইনাস এন, ঠিক আছে? আর নিচে হলো আমাদের
নিচে হলো আর, ঠিক আছে। তাহলে এই সূত্রটা আমাদের এখানে বসে দিব। এখন যার যার যে মান দেওয়া আছে সেই মানগুলো আমরা এখানে বসাবো। আমাদের সূত্র কিন্তু এটাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। এখানে আরেকটা কথা বলছে, সবাই লক্ষ্য করো। এখানে বলছে যে একটু সবাই ডাক্তার একটু লক্ষ্য করো সবাই। বলছে যে 15 ইয়ার্স পেমেন্ট এট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার। এট দ্য বিগিনিং মানে কি প্রতি বছরের শুরুতে। আমি গত ক্লাসে বলছিলাম যে কিস্তি কিন্তু দুইভাবে হয়, একটা হলো বছরের শুরুতে, একটা কি বছরের শেষে। যদি আমরা বছরের শেষে কিস্তির পরিমাণ টাকা জমা দেই তাহলে কিন্তু আমাদের সূত্রের সাথে কোনো কিছু করতে হবে না, যেভাবে সেভাবে করতে হবে। আর যদি বছরের শুরুতে হয় কিস্তি পরিমাণটা, তাহলে এই সূত্রের শেষে আমাদের কি করতে হবে, জাস্ট 1 প্লাস আর, মানে এটা গুণ করতে হবে, ঠিক আছে। এই 1 প্লাস আর গুণ করতে হবে। এটা কখন গুণ করব, যখন কিস্তির টাকা অর্থাৎ প্রতি বছরের কিস্তির টাকা বছরের শুরুতে দেওয়া হবে, শুরুতে মানে 1 তারিখে, প্রতি মাসের বা প্রতি বছরের 1 তারিখে শুরুতে দেওয়া হবে, তখন আমাদের এই সূত্রের সাথে এই 1 প্লাস আর গুণ করতে হবে। এটাই, বাড়তি কোনো কাজ করতে হবে না। আর যদি বছর শেষে হয় তাহলে এটা 1 প্লাস আর গুণ হবে না, একমাত্র বছরের শুরুতে হলে 1 প্লাস আর গুণ করতে হবে। যেহেতু এই অঙ্কের মধ্যে বছরের শুরুতে দেওয়া আছে, তাও এই জন্য আমাদের কি করতে হবে, 1 প্লাস আরটা গুণ করতে হবে, তাই না। এখন আমাদের যার যার যে মান দেওয়া আছে মানটা বসাবো। এখানে আমাদের পিবি মান দেওয়া আছে ৮০,০০০ টাকা, এর মান দেওয়া নাই, এর মান আমাদের বের করতে বলছে। এই জন্য আমাদের কি করতে হবে, 1 মাইনাস 1 প্লাস আর এর মান দেওয়া আছে কত, 0.10। আর এখানে এর মান হবে আমাদের, এখানে এর মান হবে আমাদের 15, মানে 15টা কিস্তি, ঠিক আছে। তাহলে এখানে 15 হবে, আর এখানে আমাদের হবে 1.10। তাহলে 1 প্লাস আমরা গুণ করে দেবো, এখানে আর এর মান হবে আমাদের 0.10। এটা কিন্তু আমাদের আর এর মান। এখন আমাদের এই সম্পূর্ণ ক্যালকুলেশন কিভাবে করতে সেটা সবাই জানি। এখানে ৮০,০০০ টাকা প্রথমে বসাবো, তারপরে এর মান এখানে বসাবো, তারপর সেকেন্ড ব্র্যাকেট, সরি এখানে ব্র্যাকেট দিব। ব্র্যাকেটে এই সম্পূর্ণ ক্যালকুলেশন করব আমরা। কিভাবে করব লক্ষ্য করো, এখানে যেভাবে আছে সেভাবে উঠাবো। 1 মাইনাস ব্র্যাকেট 1 প্লাস পয়েন্ট কত 10, তাই না। তারপরে ব্র্যাকেট, তারপর পাওয়ার হবে -15 হবে, তারপরে এই মানটা বসালাম। এটা কিন্তু এই সম্পূর্ণ মান। এখন আমাদের কি করতে, এটা ভাগ করতে হবে। ভাগ হইলো 0.10, ভাগ করলে কিন্তু আমাদের এই মানটা বের হবে। তার সাথে আবার গুণ করতে হবে এটা, তাই না। গুণ করতে হয়, এদের যোগ করলে আমাদের হবে 1.10। 1.10 যদি গুণ করি তাহলে আমাদের এই মানটা বের হবে। তাহলে এই সম্পূর্ণ মানটা আমাদের এখানে বসাতে হবে, 8.36687,457। এখন আমাদের কি করতে হবে, এর মানটা এখানে রেখে এই ৮০,০০০ টাকাকে আমি যদি 8.36687,457 এই মানটা ভাগ করি, যে মানটা বের হবে সেটা কিন্তু অঙ্কের রেজাল্ট। আশা করি আপনারা সবাই এটা বুঝতে পেরেছেন। কয়েকবার প্র্যাকটিস করলে কিন্তু সহজে বুঝতে পারবেন, ঠিক আছে। মানে অঙ্ক কঠিন কিছু না। যদি অঙ্ক আপনারা যদি না করেন তাহলে কিন্তু প্র্যাকটিস যদি না করেন তাহলে কিন্তু পারবেন না। কয়েকবার প্র্যাকটিস করতে হবে এগুলো, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটা ভাগ করলে আমাদের আসবে হলো ৯,৫৬২ টাকা, মানে ৯,৫৬২ এই টাকাটাই আসবে। সবাই একটু লক্ষ্য করো, আমাদের অঙ্কের লাস্টের যে মানটা বের হবে সেই মানটা বইয়ের সাথে বা অন্যান্য টিচারের সাথে বা অন্যান্য স্টুডেন্টের সাথে রেজাল্ট কিন্তু লাস্টে 2-1 টাকা কম বেশি হতে পারে, মানে 10-12 টাকা বা 2-1 টাকা 4-5 টাকা কিন্তু কম বেশি হতে পারে লাস্টের কারণে। এই সমস্যাটা হয় হলো দশমিকের কারণে, ঠিক আছে। কেউ মনে করে দশমিকের পরে 4 ঘর বা 5 ঘর নেয়, কেউ সম্পূর্ণ করে, কেউ 2 ঘর করে, কেউ 4 ঘর করে, কেউ 5 ঘর করে দশমিকের পরে। এই দশমিকের পরে কম বেশি হওয়ার কারণে আমাদের লাস্টের যে রেজাল্ট সেটা 3-4 টাকা 5-4 টাকা 6-7 টাকা কি হতে পারে, ব্যবধান হতে পারে। যে যেভাবে করে কেন লাস্টের রেজাল্ট কিন্তু একই হবে। লাস্টে যে 4-5 টাকা ব্যবধান হয় সেটা কিন্তু অঙ্কের কোনো সমস্যা না, ঠিক আছে। এটা যার যার ধরার উপরে নির্ভর করে অঙ্কটা করতে হয়। এই জন্য আমি অঙ্ক রেজাল্টটা অ্যাকুরেট করার জন্য দশমিক পরে যা আছে সম্পূর্ণ নিয়ে অঙ্কটা করেছি, ঠিক আছে। তোমরা এইভাবে করলে কিন্তু রেজাল্টের মান কিন্তু অ্যাকুরেট আসবে। তারপরে যদি কেউ যদি 4-5 গণনা করে রেজাল্ট যদি কম বেশি হয় 4-5 টাকা, সেক্ষেত্রে কিন্তু অঙ্কের কোনো সমস্যা হবে না, তোমরা ফুল মার্কই পাইবা, ঠিক আছে। আচ্ছা, এরপর 14 নম্বর অঙ্কে বলা হয়েছে যে ইউ আর প্ল্যানিং টু বোরো। সবাই একটু লক্ষ্য করো এবং ডাকটা ভালো করে পড়ার চেষ্টা করো। এর বলা হয়েছে যে ইউ আর প্ল্যানিং টু বোরো at 12% ইন্টারেস্ট পার annum from Puvali Bank to buy a luxury car for your company. আমি ঋণ করে কি করবো না করবো সেটা আমার দেখার বিষয় না। আমার মূল কথা হলো যে আমি ঋণ নিছি কিনা। ঋণ নিলে সেটা প্রেজেন্ট ভ্যালুর মান, ঠিক আছে। আমি যতবারই ঋণ নিব ততবারই কিন্তু এটা প্রেজেন্ট ভ্যালুর মান। যেহেতু আমরা প্রেজেন্ট ভ্যালু নিয়ে অঙ্ক করতেছি, এই জন্য আমরা এই ধরনের অঙ্কগুলো আজকে আলোচনা করব। ঋণ নিলেই প্রেজেন্ট ভ্যালু, এতে কোনো সন্দেহ নাই, ঠিক আছে। তাহলে আমরা এখানে প্রেজেন্ট ভ্যালু মান দেওয়া আছে 1 লক্ষ টাকা। যেহেতু আমরা ঋণ নিছি 1 লক্ষ টাকা, তাই না। তাহলে পিবি মান হবে আমাদের 1 লক্ষ টাকা হবে।
তারপর আমাদের এখানে 12% ইন্টারেস্ট, আর এর মান হবে 12। আর এখানে ইউ হ্যাভ টু পে ইন কোয়ার্টারলি বলছে, তাই না? এখানে কিন্তু কোয়ার্টারলি বলছে, এখানে এই জন্য আমাদের কি হবে, এখানে এম এর মান কিন্তু আমাদের 4 হবে, 4 হবে, যেহেতু কোয়ার্টারলি বলছে। কোয়ার্টারলি বলতে বোঝানো হয় 3 মাস পর পর, বছরে 4 বার। এই জন্য আমাদের এম এর মান 4 হবে। আর এর মান আসবে আমাদের, এখানে আর এর মান দেওয়া আছে 12%, তার মানে 0.12 কে এই 4 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে আমাদের 0.03 আসবে, যেহেতু কোয়ার্টারলি বলা হয়েছে। এখানে তোমরা অঙ্কের ডাকটা ভালো করে পড়ে দেখো, লেখা আছে যে ইউ হ্যাভ টু রিপে দ্য লোন ইন ইচ ইনস্টলমেন্ট কোয়ার্টারলি ওভার দ্য নেক্সট 4 ইয়ার, 4 বছর পর্যন্ত। তাহলে এর মান হবে 4। তাহলে এই 4 কে আমি যদি 4 দিয়ে গুণ দেই, তাহলে 4 4 16 হবে, তাই না? 4 বছরে, এক একটা বছরে 4 বার করে কিস্তি দিব, তো 4 বছরে 4টা কিস্তি হবে, 4 4 16টা। তারপর আমরা বলতে যে হাউ মাচ শুড বি পেড ইন ইচ ইনস্টলমেন্ট, প্রতি কিস্তির পরিমাণ কত সেটা আমাদের বের করতে বলছে। তার মানে এখানে আমাদের এর মান বের করতে বলছে, মানে এর মানটা হোয়াট। আচ্ছা, সবাই লক্ষ্য করো, এই অঙ্কের মধ্যে কিন্তু কিস্তি পরিমাণ বের করতে বলছে, এবং এই কিস্তি পরিমাণ কিন্তু বছর শুরুতে বা শেষে কোনো কিছু উল্লেখ নাই। তার মানে কোনো কিস্তির অঙ্কের মধ্যে বছর শুরুতে বা শেষে কোনো কিছু উল্লেখ না থাকলে সেটা আমরা ধরে নিব যে প্রতি বছর শেষে কিস্তি জমা দেওয়া হয়েছে, মানে শেষে ধরে নিব। এই জন্য আমাদের এই সূত্রের সাথে কি হবে না, 1 প্লাস আর গুণ হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের এই সূত্রটাই, যেটা আমরা কিস্তির সূত্র জানি, এই সূত্রের মধ্যে এখন এই মানগুলো এই সূত্রের মধ্যে কি করবা, মানটা বসে দিবা, বসে দিয়ে ক্যালকুলেশন করে দিলে অঙ্কটা শেষ। তাহলে আমাদের এখানে পিবির মান দেওয়া আছে কত, 1 লক্ষ টাকা, এর মান বসবে না। তারপরে 1 মাইনাস 1 প্লাস আর এর মান পয়েন্ট কত, 0.3, আর এখানে কিন্তু 0.03 বের হবে, ঠিক আছে। আর এর মান হবে আমাদের 16। এখন এই সম্পূর্ণ ক্যালকুলেশন করলেই তারপরে আমাদের সমান সমান এর মান, এই সম্পূর্ণ ক্যালকুলেশন করে আমাদের এখানে নামাবো। তারপরে এর মানটা এখানে ব্যবহার করে এই 1 লাখ টাকা দিয়ে এই মানটা এখানে ভাগ করে দিলে আমাদের অঙ্কের রেজাল্ট, যেটা আমরা কিছু আগে দেখে দিলাম। তোমরা কয়েকবার প্র্যাকটিস করবে, অঙ্কটা হয়ে যাবে, সমস্যা নাই। আচ্ছা, 15 নম্বর অঙ্কে কি বলছে লক্ষ্য করো সবাই। এটা কিন্তু জাতীয় বিশ্ব, এর আগের অঙ্কটা অর্থাৎ 14 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের 2017 সালে ফিনান্স বিভাগে আসছিল, তাই না? এখন 15 নম্বর অঙ্কটা লক্ষ্য করো সবাই, এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ফার্স্ট ইয়ারে অ্যাকাউন্টিং বিভাগে আসছে 2016 সালে। মিস্টার আফনান borrow টাকা 60,000 at 12% interest and promised to pay off the loan in 20 annual installment beginning at the end of first year. What is the annual installment? সবাই লক্ষ্য করো, এখানে কিন্তু ধার করা আছে। মিস্টার আফনান কি করছে, 60,000 টাকা ঋণ নিছে বা ধার করছে। বোরস মানে ধার করা বা ঋণ নেওয়া। কোথা থেকে ঋণ করছে না করছে সেটা আমার দেখা বিষয় না, ঋণ নিলে সেটা প্রেজেন্ট ভ্যালুর মান। আমি বারবার বলতেছি, ঋণ নিলেই প্রেজেন্ট ভ্যালু, যেহেতু ঋণটা কিন্তু আমরা এখন নিছি, তাহলে এই প্রেজেন্ট ভ্যালুর মান হবে আমাদের 60,000 টাকা, ঠিক আছে। আর এখানে কোয়ার্টারলি, মান্থলি, হাফ ইয়ারলি, বাই মান্থলি এরকম কোনো কিছু উল্লেখ নাই। তাহলে বার্ষিক কিস্তি পরিমাণ বের করতে বলছে, বছরের কিস্তি পরিমাণ বের করতে বলছে। আর বছরের কিস্তি পরিমাণ বের করতে বললে অবশ্যই আমাদের অঙ্কের যে রেট, মানে এন এর মান এবং আর এর মান যা থাকবে সেটা দিয়ে অঙ্ক করতে হবে, কোনো ভাগ বা গুণ কিছু করতে হবে না, ঠিক আছে। তার মানে এখানে এম এর মানটা আমাদের আসবে না, তাহলে এখানে আর এর মান এবং নর্মালটাই হবে। তাহলে এখানে আমাদের আর এর মান হবে 12% আর এন এর মান হবে 20, মানে 20। তাহলে 12% কে একসাথে ভাগ করলে 12 হবে, আর এন এর মান হবে আমাদের 20 হবে, 20টা কিস্তি পরিশোধ করছে। আর এর মান কিন্তু আমাদের বের করতে বলছে। আর এখানে একটু লক্ষ্য করো সবাই, বলছে যে 20 অ্যানুয়াল ইনস্টলমেন্ট বিগিনিং এট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার, বিগিনিং এট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার। তার মানে কি, যখন কোন অঙ্কের মধ্যে বিগিনিং এবং এন্ড এই দুইটা কথা একসাথে লেখা থাকবে, তখন আমাদের এন্ড কে প্রাধান্য দিতে হবে, অর্থাৎ বছরের শেষে যেটা দিছে এন্ড, অর্থাৎ বছরের শেষে এটাকে প্রাধান্য দিতে হবে। তার মানে এখানে বলা হচ্ছে যে বিগিনিং এট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার, মানে প্রথম বছরের শেষ থেকে শুরু হবে কিস্তি। এটার বাংলা অর্থ হলো প্রথম বছরের শেষ থেকে শুরু হবে। তার মানে বিগিনিং লেখা থাকলে যে সবসময় আমরা বিগিনিং শুধু বসাবো, অর্থাৎ 1 প্লাস আর গুণ করবো, সেটা কিন্তু না। বিগিনিং পরে কি লেখা আছে, লেখা আছে যে বিগিনিং এট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার, বিগিনিং এট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার, মানে প্রথম বছরের শেষ থেকে কিস্তিটা শুরু হবে। তার মানে এটা শেষের অঙ্ক। এই জন্য আমাদের সূত্রে কি হবে না, 1 প্লাস আর গুণ করতে হবে না। যদি এখানে ইন্ড কথা লেখা না থাকতো, সেক্ষেত্রে আমাদের প্রতি বছরের শুরুতে কিস্তি জমা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের 1 প্লাস আর গুণ হতো যদি ইন কথা লেখা না থাকতো। কিন্তু এখানে কি লেখা আছে, বিগিনিং এবং ইন্ড দুইটা একসাথে লেখা আছে। যদি কোনো অঙ্কের মধ্যে বিগিনিং এবং ইন্ড দুইটা একসাথে লেখা থাকে, তাহলে ইনকে আমরা প্রাধান্য দিব, অর্থাৎ বছর শেষে কিস্তিটা কি হবে, প্রদান করা হবে। এখন আমাদের কি করতে হবে, সূত্র আমাদের এটা থাকবে, শুধু মানটা পরিবর্তন হবে আমাদের এখানে, সেম সূত্রটাই হবে, শুধু এখানে পি এর মান কত হবে, 60,000 টাকা। আর এই মান কিন্তু আমাদের হবে না, আর বাকি যা আছে 1 মাইনাস 1 প্লাস আর এর মান, আর এর মান দেওয়া আছে আমাদের এখানে পয়েন্ট কত 1 2, এন এর মান দেওয়া আছে আমাদের 20,
আর নিচে হলো 0.12, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের আগের মতো এখানে 60,000 বসাবো, বসিয়ে এখানে এর মান বের করে এই সম্পূর্ণ মানটা আমরা বের করব। এই সম্পূর্ণ মানটা কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখে দিলাম, এই সম্পূর্ণ মানটা কিভাবে করতে হয়। তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটর কয়েকবার প্র্যাকটিস করো, বের হয়ে যাবে। এরপর আমাদের এর মানটা এখানে রেখে 60,000 কে এই মান দ্বারা ভাগ করলেই আমাদের কিন্তু কিস্তি পরিমাণটা বের হয়ে যাবে। আশা করি তোমরা সবাই এই অঙ্কটা সম্পূর্ণ বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে আজকে আমি তোমাদের সাথে মোট 5টি অঙ্ক নিয়ে আলোচনা করলাম। এই 5টি অঙ্ক কয়েকবার প্র্যাকটিস করবে, দেখবে এই ধরনের অঙ্ক যতগুলো আছে তোমরা খুব সহজে করতে পারবে, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। তারপর যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।